প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ। শিলচরে বিজেপি কর্মী সভায় উপস্থিত থাকলেন রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস। পুরাতন লক্ষ্মীপুর রোড সংস্কারের দাবিতে সড়ক অবরোধ চামড়া গুদামে। সুনাই দনিপুরে পিএইচির কাজে অনিয়ম, বিভাগীয় কর্তাদের কড়া বার্তা উপাধ্যক্ষ আমিনুল লস্করের। এবারে বিস্তারিত সংবাদ। নয় দিনে বরাক উপত্যকা সফরসূচি নিয়ে বৃহস্পতিবার শিলচরে পৌঁছেন বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস। এদিন তিনি শিলচর বঙ্গভবনে শিলচর বিধানসভা আসনভিত্তিক দলীয় এক কর্মী সভায় অংশগ্রহণ করেন। এর আগে তিনি সার্কিট হাউসে সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেন, বরাক উপত্যকার সব বিজেপির বিধায়কের রিপোর্ট কার্ড ভালো, তবুও 2021 বিধানসভা নির্বাচনে তারা যে টিকিট পেয়ে যাবেন তা নিশ্চিত নয়। টিকিট প্রাপ্তি নির্ভর করবে দলীয় সমীক্ষার উপর এবং জনগণের রায়ের উপরও নির্ভর করবে টিকিট প্রদানের। কিন্তু ওই জায়গায় বেনিফিশিয়ারি হচ্ছে 60+14 74। বড়োল্যান্ডের রেটছে আমাদের 12টা রয়েছে। বড়োল্যান্ডও আমাদের ভালো প্রভাব এখন ইউপিপিএলের সঙ্গে এখন মিত্রতা হবে। সম্ভবত বিপিএফের সঙ্গে তো মিত্রতা হওয়ার কোনো 1% চান্স নেই। জনসমর্থন ওনাদের সঙ্গে নাই। আসামের যেগুলা বিটিএডির যেগুলা স্বাভিমানী আসামিস মানুষ এবং স্বাভিমানী ভারতের মানুষ সব ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, ইউপিপিএলের সঙ্গে আছে। আর যারা স্বাভিমানী নয়, স্বাভিমানী ভারতীয় নয়, যারা স্বাভিমানী আসামিস নয়, ওনারা আছে বিপিএফের সঙ্গে আছে। আমি ইয়াতে প্ৰায় 10 দিনীয়া ভ্ৰমণ কাৰ্যসূচী লৈ পেলাই আহিছোঁ আৰু এই 10 দিনীয়া ভ্ৰমণ কাৰ্যসূচীত আমি 11টা সমষ্টিত সাংগঠনিক আমি সভা কৰিম আৰু বৰাকভেলীৰ এনেদৰে 15টা সমষ্টি আছে। এই সভাসমূহ আমি কৰাৰ পিছত আৰু বাকী সমষ্টি বাকী জানুৱাৰী মাহত আমি অনুষ্ঠিত কৰিম। আৰু মই ভাবোঁ যে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ যি সংগঠন, এই সংগঠন পূৰ্বৰ পৰাই ইয়াতে মজবুত। 1991 চনত এই বৰাকভেলীৰ পৰাই 9জনকৈ বিধায়ক নিৰ্বাচিত হৈ আহিছে আৰু আগন্তুক দিনত আমি 15টা সমষ্টিৰ ভিতৰত আমি অতিক্ৰমত 13টা সমষ্টি আমি আগন্তুক দিনত লক্ষ্য ৰাখিছোঁ, যাতে বৰাকভেলীৰ পৰা 13টা সমষ্টি যাতে ভাৰতীয় জনতা পাৰ্টি দখল কৰিব পাৰে। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে পূর্ব শিলচরের একমাত্র যোগাযোগ রক্ষাকারী পুরাতন লক্ষ্মীপুর রোডটি। বেহাল সড়কের জন্য প্রাণ হারিয়েছেন 2-1 লোকও। সড়কটি মেরামতের দাবি জানিয়ে বার কয়েক বিভিন্ন স্তরের আধিকারিকদের দ্বারস্থ হয়েও আখেরে কোনো লাভ হয়নি। সড়কটির প্রতি অবহেলার দরুন বৃহত্তর পূর্ব শিলচর জনগণের মধ্যে সৃষ্টি হয় ক্ষোভ। বৃহস্পতিবার পঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। ক্ষুব্ধ জনতা চামড়াগুদাম পয়েন্টে সড়ক মেরামত কাজ শুরু করার দাবিতে সড়কে নেমে পড়েন। সকাল 9টা থেকে ব্যস্ততম সড়কে যান চলাচল বন্ধ করে অবরোধ গড়ে তোলেন ক্ষুব্ধ জনতা। কাজে হাত না দেওয়া পর্যন্ত অবরোধ মুক্ত করবেন এমন সিদ্ধান্ত নিয়ে আন্দোলন শুরু করেন। এছাড়াও সরকার ও বিভাগীয় কর্তৃপক্ষের অবহেলার দরুন মুস্তকমণ্ডন করে তা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। অবশেষে কাজ শুরু হলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ মুক্ত করেন। এদিন সন্ধ্যায় কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার কাজে হাত দেন। রিপাল মহাশয়কে বরাবরে মানুষ রেকর্ড সংখ্যক ভোট দিয়েছে, 2 হাত ভরে ভোট দিয়েছে, যা রেকর্ড বলবে। কিন্তু আমরা তো উনার শিলচর বিধানসভা অঞ্চলের মানুষ, আমাদের প্রতি এই বিমাতৃসুলভ আচরণ কেন? আমরা আজকে যদি আমরা এই শিলচর টাউন থেকে আমাদের বাড়িতে যাই, কনকপুর যাই, বেরেঙ্গায় যাই, মধুরবন যাই, তাহলে দেখা যায় যে স্পন্ডলাইসিসে আমাদের পিঠ বেদনা হয়ে গেছে। এই রাস্তার চাকুনি খেয়ে আমরা বাড়িতে গিয়ে আমরা ভালো মতে শুতে পারি না, আমাদের শরীরে নানান ধরনের অসুবিধা করে। পিতা রাস্তা গেল তুমি জায়গায় মানুষ গেইব গিয়া এখান থেকে সদরঘাট পয়েন্ট থাকি বাতিপুর ভৌতিকে রংপুর হইয়া প্রায় 15 কিলোমিটার। এই 15 কিলোমিটার জায়গা কমে গেল হইলে মাত্র তেল বাঁচল হইলে, সময় বাঁচল হইলে, সময় নিয়ে সবাই এখানে চিন্তা করে, কিন্তু আমরা এখন চিন্তা করে না। আজকে আরো একটা কথা, কোনো অপ্রিয় জিনিস, আজকে যারা গভর্নমেন্ট চালা এরা সেও কোনো পূর্বপুরুষ স্বাধীনতা সংগ্রাম আসিল না। এরা স্বাধীনতা কি বুঝে? এরা একটি শব্দ শিখছে, দেশ দুই কি? দেশ দুই অর্থটা আমরা বুঝাইতে লাগবো।
আমরা গত 2 বছর থেকে এই রাস্তা নিয়ে 2-3 বছর থেকে রাস্তা নিয়ে আন্দোলন করছি এবং বিশেষভাবে অক্টোবর মাসের 15 তারিখে আমরা বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে এক সভায় মিলিত হয়েছিলাম। তারপরের দিন কাছাড় জেলার পিডব্লিউডি বিভাগের বাস্তুকার আমাদের সঙ্গে নিয়ে এই রাস্তা পরিদর্শন করেছেন এবং কথা দিয়েছিলেন নভেম্বরের 1 তারিখে এই রাস্তার কাজ আরম্ভ হবে। কিন্তু যখন আমরা দেখলাম এই রাস্তার কাজ আরম্ভ হচ্ছে না, তখন আমরা আজ থেকে 4-5 দিন আগে কাছাড়ের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পিডব্লিউডি বিভাগ এবং সদর থানার ওসি সাহেবকে আমরা ইনফরমেশন করেছি যে আমরা এই রাস্তাটা অবরোধ করব। যতক্ষণ পর্যন্ত আমরা রাস্তার কাজে হাত না দেওয়া হয় এই অবরোধ কর্মসূচি আমরা চালিয়ে যাব। কিন্তু পরিতাপের বিষয়, এখন পর্যন্ত 5 দিন, এর আগের কথাটা বাদ দিন, 5 দিন থেকে এখন পর্যন্ত পিডব্লিউডি বিভাগ, জেলা প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। এখন আপনারা দেখছেন সকাল 9টা থেকে এখানে আমাদের এলাকার যুবক বন্ধুরা এখানে আন্দোলন করছে। এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোক, পিডব্লিউডি বিভাগের লোক কথা বলতে আসেন। আমরা আশ্চর্য, এই এলাকা কি ভারতবর্ষের ভিতরে নয়? এই এলাকাটা কি গুগলের ম্যাপে নেই? এই বরাবরের মানুষ কি ভারতের নাগরিক নয়? আমরা সরকারকে অতি পিডব্লিউডির তরফ থেকে যে লয়েস্ট টেন্ডার হয়েছে ওকে প্রেসারাইজ করছি। হ্যাঁ, তো উনি বলছেন যে প্রিলিমিনারি ওয়ার্ক অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে উনি কাজে হাত দেবেন। অ্যাকচুয়ালি ফর্মাল নিয়ম হচ্ছে যে একটা কন্ট্রাক্টরকে প্রিলিমিনারি ওয়ার্ক অর্ডার ওকে এগ্রিমেন্টে যেন ডাকা হয়, সেখানে আরো 15 ডেজ থাকে। ও সব কিছু সাবমিট করবে, টেন্ডার এগ্রিমেন্ট সিগনেচার করবে, তারপরে ফর্মাল ওয়ার্ক অর্ডার হয়। এই ফর্মালিটিসগুলো থাকে। তথাপি আমরা আপনাদের দাবি মেনে কন্ট্রাক্টরকে প্রিলিমিনারি ওয়ার্ক অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কাজ আরম্ভ করতে বলবো। পিএইচই বিভাগের গাফিলতিতে সোনাই শহরের 9 নম্বর ওয়ার্ডের ধনীপুরের পিএইচই পুনঃসংস্কার কাজে অনিয়ম হয়েছে। বৃহস্পতিবার সকালে বিভাগীয় এসডিও এস দাস জেই তাজউদ্দিন কাজের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়। বিভাগ থেকে পিএইচই পুনঃসংস্কার কাজে 13 লক্ষ টাকা বরাদ্দ হলেও কাজ হয়েছে মাত্র 3 থেকে 4 লক্ষ টাকা বলে গুরুতর অভিযোগ তুলেন স্থানীয়রা। নির্মিত পিএইচির উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের পর বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর পৌঁছেন। তিনি স্থানীয় মানুষের কাছ থেকে এসব অভিযোগ পেয়ে পিএইচই উদ্বোধন না করে প্রথমে বিভাগীয় কর্তাদের কাছ থেকে কাজের তথ্য জানতে চান। এতে বিভাগে পড়ে যান বিভাগীয় কর্মকর্তারা। উপাধ্যক্ষ আমিনুল হকের সামনে পেয়ে পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বুড়বুইয়া সহ স্থানীয় লোকেরা বিভাগীয় কাজকর্মের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর পিএইচই কর্তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কাজের অনিয়ম বরদাস্ত করা হবে না, দুর্নীতির অভিযোগ ধরা পড়লে ভুগতে হবে শাস্তি। পাশাপাশি এও জানান, অসম্পূর্ণ কাজ শেষ করার পর পিএইচির অন্তর্গত প্রত্যেক মানুষের ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে। কন্ট্রাক্টর প্রফিট, আপনারা প্রফিট ধরিয়া মানুষের সমস্যা রাখি দিলাম। এখন জল ছাড়িব, মানুষের ঘরে জল যদি যায় না, 20 লাখ টাকা কেলেন কত? 50টা পরিবার পানি দিবার দেখবো স্যার, পানি যায় না। না সাড়িয়া তো 12 লাখ হিসাব পাইতো। জি না, আপনি 12 লাখ হিসাব দিতে পারবেন। 12 লাখ তো আইছে না আপনার। 12 লাখ তো না করো, 10 লাখ বলা, 10 লাখেও ধনীপুর আমরা সোনাই মিউনিসিপালিটির 9 নম্বর ওয়ার্ডের যেটা পিএইচই স্কিম আছে, এই স্কিমও ডিএমএফটিতে 13 লাখ টাকা দেওয়া হয়েছে। স্কিমের রিনিউভেশন হয়েছে। স্কিমটা মানে ডিফাং অবস্থায় আছে প্রায় 1 বছর থেকে। এইটাতে চালু করার লাগে 13 লাখ টাকা দেওয়া হয়েছে। এই 13 লাখ টাকার যেগুলা কাজ হওয়া দরকার আছে যে মানে রিনিউভেশনের, এই সঠিকভাবে কাজ হয়েছে না করিয়া পাবলিকের একটা কমপ্লেন আছে। আর পুরানা যেটা স্কিম আছে ওইগুলার হোয়াইট ওয়াশ করিয়া আর নতুন রূপ দেওয়া হয়েছে। এটা গ্রামের মানুষের পছন্দ না, মানুষের পছন্দ হইল গিয়া জল ছাড়া হইতে মানুষের জল পাইতো। বেশ কয়েকদিন ধরে মানুষের জলের সমস্যা করতেছে এই স্কিমের আন্ডারে, যাতে আগামী দিনে যেগুলা কয়েকটা সমস্যা আছে যে পাইপ কোনো জায়গাতে ফাটা আছে, জল ছাড়লে পাইপে দিয়া জল বাইরে যায়, ওইগুলা রিপেয়ারিং করার পরে এই স্কিমটা আমি আইয়া শুরু করবো। কারণ 1 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে, 1 সপ্তাহের ভিতরে যাতে এই স্কিমটা। গাফিলতি টাকার গাফিলতি নিশ্চয় ডিপার্টমেন্টের আছে, ডিপার্টমেন্টের গাফিলতি আছে। ডিপার্টমেন্টে তো দেখতে লাগে যে অত টাকার কাজ কোন জায়গায় হওয়ার কোন জায়গায় হওয়ার না, ডিপার্টমেন্টে দেখতে লাগে। রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে করিমগঞ্জে এসইউসিআই প্রতিবাদ সাব্যস্ত করল। পৌর পেট্রোলিয়াম মন্ত্রী রাকেশ প্রধানের কুশপুতুল।
বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে রান্না গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে করিমগঞ্জ সন্তরবাজার পয়েন্টে এক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করে। কুশপুতুল দাহের আগে রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য। রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধি মানছি না, মানব না। রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধির তার সাথে কেন্দ্রীয় সরকার জবাব চাই, জবাব দাও। রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধির তার সাথে দিনের মধ্যে দুইবার রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধি 50 টাকা করে 100 টাকা বৃদ্ধি হয়েছে। এর বিরুদ্ধে সারা ভারতবর্ষে আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। এসইউসি আন্দোলন করছে। আমাদের আসাম রাজ্য কমিটির ডাকেও সেই আন্দোলনে আমরা বিভিন্ন জেলায় আন্দোলন করছি। আমরা করিমগঞ্জ জেলাতেও আজকে এই প্রতিবাদ সাব্যস্ত করেছি এবং আমাদের এই কেন্দ্রীয় যে পেট্রোলিয়াম মন্ত্রী, সেই পেট্রোলিয়াম মন্ত্রীর কুশপুতুল আজকে আমরা দাহ করলাম। দাহ করে আমরা প্রতিবাদ সাব্যস্ত করছি। পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষার্থে বারবার এই কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় মোদী সরকার বারবার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে, যেটা সমস্ত রেকর্ডকে ভেঙে দেওয়া হচ্ছে। আগামী 19 ডিসেম্বর শনিবার থেকে 21 ডিসেম্বর 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী শিলচর বইমেলা শুরু হচ্ছে। শনিবার বিকেল 3টায় বইমেলার উদ্বোধন করা হবে। করোনা মহামারীর পরিস্থিতিতে ঐতিহ্যবাহী শিলচর বইমেলা যে কিছুটা সংকুচিত করা হয়েছে এবার। বিপিনচন্দ্র পাল সভাস্থলের পরিবর্তে এবার ঐতিহ্যবাহী বইমেলা ইলোরা হেরিটেজে আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান শিলচর বইমেলা কমিটির সভাপতি কবি সাংবাদিক অতীন দাস। এডু ফেয়ার হয়েছে, এরকমও হয়েছে 30 থেকে 35টা ঘর, মানে ছোট ছোট করে কোঠা বানানো হয়েছে, সেখানে এডু ফেয়ার হয়েছে। তো এখানে দাদা একটা জিনিস বললেন যে টেবিলের মধ্যে করে করো, কারণ এখান থেকে একটা গ্যাপিং করতে হবে। তার জন্য কোভিড প্রোটোকল মেনে 2 ফুট গ্যাপ করে করে প্রায় 20 থেকে 25টা টেবিল দেওয়া হবে এবং সেটা 19 তারিখ সকালে 12টা থেকে অন দ্য স্পট রেজিস্ট্রেশন হবে। যেদিন ওপেনিং সেদিন, আর ওপেনিংটা আমাদের হলো 3টে থেকে। কোভিড প্রোটোকল মেনে সবাইকে বলা হবে মাস্ক ছাড়া নট এলাউড, মাস্ক যারা পরে আসবেন না ওদের জন্য মাস্ক থাকবে, ওদেরকে দেওয়া হবে এবং স্যানিটাইজার ভালো করে দেওয়া হবে ঢোকার সময়, আবার বেরোনোর সময় স্যানিটাইজার ভালো করে দেওয়া হবে। তো সেইভাবেই আমরা করছি। আর নাচ গান, যেটা দাদা বললেন, নাচ গান কবিতা গল্প যদি পড়তে হয় যে কোনো রকমের সুযোগ এখানে থাকবে, কারণ মুক্তমঞ্চ একটা থাকছে, ছোট্ট করে মুক্তমঞ্চ একটা রাখা হয়েছে যাতে হ্যাঁ সবাই করতে হবে। না, আমাদের যেটা শিলচর বইমেলা এটা খুব ঐতিহ্য সম্পন্ন বইমেলা। এটা প্রায় 38 বছর আগে এখানে শুরু হয়েছে। কিন্তু এইবার তো সব জায়গাতেই এই যে কোভিডের জন্য ঠিকমতো এটা হইতেছে না। ইভেন ক্যালকাটাতেও খুব মানে সীমিত আকারে হয়। তো আমাদের এটাও যাতে আমাদের যেটা ধারাবাহিকতাটা নষ্ট না হয়, এই জন্য আমরা এই উদ্যোগটা আমরা নিচ্ছি। আমাদের এই ওয়ার্কিং প্রেসিডেন্ট যিনি স্বর্ণালী চৌধুরী, তিনি তার এই হোটেলের যেটা হলটা আমাদেরকে দিচ্ছেন, এই ইয়েতে আমরা এই 3 দিন ব্যাপী যেটা মেলাটা আমরা করতে সক্ষম হইব। আমরা যারা বইপ্রেমী মানুষ, মানে শহরের সবাইকে আহ্বান জানাচ্ছি এই 3 দিন যাতে তারা এখানে উপস্থিত হন। আর এমনিতে শনিবারে 3টা থেকে আরম্ভ হইব 8টা পর্যন্ত, রবিবারে 12টা থেকে আরম্ভ হইব, সোমবারেও 3টা থেকে 8টা পর্যন্ত। এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, সাহিত্য পাঠ, মানে কবিতা গল্প যদি কেউ পড়তে চায় তার সুযোগ থাকবে। কৃষক নেতা অখিল গগৈর মুক্তির দাবিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও রাইজোর দলের কর্মকর্তারা। বৃহস্পতিবার শিলচর ডাকবাংলো মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে দুটি সংগঠনের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা ধর্নায় বসেন। কৃষক নেতা অখিল গগৈর বিনা শর্তে মুক্তি ও কৃষক বিরোধী আইন বাতিলের দাবিতে ধর্না প্রদর্শন করেন তারা। ধর্না শেষে দুটি দাবি সম্বলিত স্মারকপত্র জেলা শাসকের মারফতে মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করেন তারা। এদিনে ধর্নায় উপস্থিত ছিলেন রুকন উদ্দিন বড়বইয়া, টিকন্দ্রজিৎ সিংহ, দীপ্তব দাস, মেহবুব আহমেদ চৌধুরী, নবদ্বীপ সিংহ,
প্রশান্ত লস্কর, শান্তি সিনহা প্রমুখ। আজ আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং রাইজর দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে ক্ষুদিরাম স্ট্যাচুর পাদদেশে অবস্থান ধর্মঘট করে আমরা কাছাড় জেলার জেলা উপায়ুক্তের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা স্মারকপত্র প্রদান করব এই মর্মে যে অবিলম্বে বিনা শর্তে অখিল গগৈকে মুক্তি দিতে হবে এবং কৃষক বিরোধী যে আইন কেন্দ্র সরকার প্রণয়ন করেছে সেটা অবিলম্বে বাতিল করতে হবে, নইলে আমরা সমগ্র বরাক তথা আসামব্যাপী এক গণ আন্দোলন, তীব্র গণ আন্দোলন গড়ে তুলব। কৃষক নেতা অখিল গগৈকে যে কারাবন্দি করে রেখেছে, বেআইনিভাবে যে কারাবন্দি করে রেখেছে, সেটা মুক্তি দেওয়ার জন্য আমরা ঐক্য শিলচরে ক্ষুদিরাম বোস মূর্তির পাশে আমরা অবস্থান ধর্মঘট করছি, যাতে সরকারে বিনা শর্তে অখিল গগৈ অতি শীঘ্রে মুক্তি দেওয়ার আমরা দাবি উত্থাপন করছি। হাইলাকান্দি জেলার আলগাপুরে বন্যাপীড়িত বকরিহাউট এলাকার 147 নম্বর বাইয়ের পার মক্তব স্কুলের পড়ুয়াদের সংবর্ধনা জানালো স্কুল কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ 7 পড়ুয়াকে সংবর্ধনা জানালেন স্কুলের কর্তৃপক্ষ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডিসি আর.কে লস্কর, প্রাক্তন স্কুল পরিদর্শক ইশাক আলী বুড়বইয়া ও বিজেপি কর্মকর্তা প্রীতিশ চন্দ্র নাথ। এটা আমি বলতে গেলে প্রথম একটা অনুষ্ঠান যারা একটা স্কুলে মানে 7 জন ছাত্রছাত্রী ওরা সিএম স্কলারশিপ পেয়েছে এবং এটা আমাদের কাছে গৌরবের ব্যাপার। পাশাপাশি এটাই বলতে হয় যে এই এলাকার যে মানে দেখলাম মানুষের যারা ইকোনমিক কন্ডিশন অনেকই খারাপ, তা সত্ত্বেও যে গার্জিয়ানরা ছেলেমেয়েদেরকে এখানে পাঠাচ্ছেন এবং আজকে মিটিংয়ে ওনারা গার্জিয়ানরা উপস্থিত ছিলেন, তারা এটা বলা যায় যেভাবে স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেভাবে ওরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষার মান উন্নয়নের জন্য, এবং পাশাপাশি গার্জিয়ানরাও ঠিক সময়োচিত পদক্ষেপ নিচ্ছেন। ওনারা যদি সহযোগিতা না করতেন আমার মনে হয় যে এই রেজাল্ট আমরা দেখতে পেতাম না। তবে আশা রাখছি যে এই ছেলেমেয়েরা যারা আজকে স্কলারশিপ পেয়েছে তারা আগামীতেও স্কলারশিপ পাক, তারা আরও পড়াশোনা করে ভালো রেজাল্ট করে এবং তাদেরকে দেখে আমাদের যারা অন্যান্য ছাত্রছাত্রী যারা আছে তারাও অনুপ্রাণিত হবে, এই আশাটুকুই রাখছি। আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি। ওনারা স্কুল ম্যানেজিং কমিটি বা প্রধান শিক্ষিকা ফোন করে বলেছেন এখানে আমার ডেপুটি স্পিকার আসার কথা ছিল, উনি অসুস্থ হয়ে যান, ওনার ওয়াইফ অসুস্থ হওয়ার জন্য ন্যাশনাল আমাকে মেসেজ দিয়েছেন। সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমিও গ্রামের ছেলে এবং এই বকরিহাউট অঞ্চল যদি চুপসাঙ্গনার বর্ডার, তো এখানে সবাই জানেন আমাদের বন্যার জলের একটা রিজার্ভার ট্যাঙ্কি হিসেবে এটা থাকে। এখানে আমরা দৈনন্দিন জীবনযাপন বা লিভিং স্ট্যান্ডার্ড যেটা বলে এটা খুবই আপনারা সবাই জানেন কী ধরনের। এরপরও যে এখান থেকে আসাম সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রদত্ত স্কলারশিপ এখানে এই স্কুল থেকে গিয়েছে, এটা সত্যি মানে ভীষণ আনন্দের ব্যাপার। আমি একজন গ্রাম্য ছেলে হিসাবে, গ্রামের ছেলে হিসাবে আমি খুবই খুশি এবং সেই সঙ্গে খুশি এই যে আপনারা একটু আগে বলছিলেন ডিডি স্যারকে যে প্রাইভেট স্কুল এবং সরকারি স্কুল, দেখুন আমার সরকারি স্কুল সব তো ফেসিলিটিস আছে, কিন্তু ঠিকভাবে ইমপ্লিমেন্টেশন যদি হয় তে আমার এই সরকারি স্কুলেই তো বেশিভাবে পড়াশোনা হবে এখানে। তো এই জন্য স্কুলটাকে ঠিক রাখতে গেলে শুধু শিক্ষা আধিকারিক বা স্কুলের শিক্ষক শিক্ষিকা এরা শুধু হবে না, লোকাল গার্জিয়ান যারা আছে আমরাও সচেতন হতে হবে। আমরা সচেতন হলে দেখবেন যখন আজমল ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ত্রিপুরা জমিয়ত উলামা হিন্দ প্রতি বছরের ন্যায় এবারও দুস্থদের মধ্যে কম্বল বন্টন করল। উত্তর ত্রিপুরা জেলা জমিয়তের উদ্যোগে বৃহস্পতিবার কদমতলা ব্লক এলাকা দুস্থদের মধ্যে শীতবস্ত্র বন্টন করেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল খালিক, আমির হোসেন, বদরুল হক, মুফতি আব্দুল শাহিদ সহ অন্যান্য সদস্যরা। আজমল ফাউন্ডেশনের আর্থিক সাহায্যে রাজ্যব্যাপী এই কর্মসূচি চালাচ্ছে জমিয়ত। জমিয়ত উলামা হিন্দ সারা ত্রিপুরা রাজ্যব্যাপী গরিব দুস্থ নিপীড়িত সহায় মানুষের পাশে আমরা এই শীতের মরশুমে শীত বস্ত্র নিয়ে যাচ্ছি। আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি কোনায় কোনায়, গ্রাম
প্রত্যেকটি গ্রামে গ্রামে গরিব দুস্থ নিপীড়িত মানুষের পাশে, অসহায় মানুষের পাশে এই শীতবস্ত্র নিয়ে আমরা যাচ্ছি, কম্বল বিতরণ করছি। ইতিপূর্বেই আপনারা জানেন আমরা ত্রিপুরা রাজ্যের সর্বত্র এই মহামারীর সিজনে, মহামারীর সময়ে আমরা খাদ্যবস্তু আমরা তুলে দিয়েছি এইভাবে গরিব অসহায় মানুষদের হাতে। আমরা গত শীতের মরশুমে এইভাবে আমরা শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি। বন্যার সময়ে আমরা খাদ্যবস্তু বস্ত্র বিভিন্ন সামগ্রী আমরা মানুষের হাতে তুলে দিয়েছি জমিয়তুল উলামায়ে হিন্দ আজমল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়। আমরা এই ত্রিপুরা রাজ্যের প্রায় 46 জন মহিলাকে, বিধবা মহিলাকে মাসে 3000 টাকা করে ভাতার ব্যবস্থা করেছি আজমল ফাউন্ডেশনের আর্থিক সহায়তার মাধ্যমে। আমাদের ত্রিপুরা রাজ্যের আমরা চাই সর্বত্র গরিব মানুষের হাতে সব সময় আমরা এইভাবে সহায়তা করতে বদ্ধপরিকর। আমরা পাশে আছি, আমরা সচেষ্ট থাকব। ইনশাআল্লাহ আপনারা দোয়া আশীর্বাদ রাখবেন আমরা যাতে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মানুষের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধরনের সমস্ত অংশের মানুষের পাশে আমরা যেতে পারি। এই প্রয়াস, এই উদ্যোগ আমাদের।